রাখলেন। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন আমার হাত, যেন একটা বিজ্ঞানীদের একটা বিশেষ পর্যবেক্ষণের জিনিস। এভাবে কতক্ষণ নিজের নাম খোঁজার পর উনি করুণ গলায় বললেন, এ হাতে তো শুধু রিহানের নাম, আমার নাম তো খুঁজে পাচ্ছি না। কারণ আমার বাম হাতে রিহানের নাম লেখা আর ডান হাতে আপনার, আর এখন আপনি আমার বাম হাত ধরে আছেন। ও এই ব্যাপার, আচ্ছা দাও তোমার ডান হাতটা দাও। বলে ডান হাতটা এবার নিয়ে গেলেন উনি। আগের মতোই খুঁজছেন নিজের নাম। আর আমি হাই তুলছি বারবার। এসব দেখে আমার শুধু একটা কথাই মাথায় ঘুরছে, আমি এখন ঘুমাবো, 10 মিনিটের জন্য হলেও ঘুমাবো। রাত এভাবেই শেষ হয়ে যায় আমাদের। আমার হাতে নিজের নাম খুঁজে পেয়েছিলেন রেয়ান। তার মুখ তখন উজ্জ্বল লাল বর্ণ ধারণ করেছিল। ছেলেরাও কি লজ্জা পায়, নাকি এটা তার বেশি খুশি হওয়ার নমুনা? ভোরে বেশ আড্ডা করি আমরা দুজন, কিন্তু আফসোস আমার ঘুমানোটা হলো না। সকাল হতে সবাই লেগে যায় বিভিন্ন কাজে। সবার থেকে বেশি কাজ করছিলেন রেয়ান, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমার খেয়াল রাখতেন তিনি। কতক্ষণ পরপরই এসে আমাকে আর রিহানকে জুস খাইয়ে দিয়ে যান। দুপুরে খাবার সময় ভাত, আর এমনিও টুকিটাকি খাবার খাইয়ে দেন। আবার এমনিও আসেন আমরা কি করি তা দেখার জন্য। এর মধ্যে মারও খেয়াল রেখেছেন উনি। মার কখন কি প্রয়োজন সব এনে দিয়েছেন রেয়ান। সবশেষে অনুষ্ঠানে সব কাজ শেষ হয় আমাদের। বিকাল তখন 5টা। রেডি হতে চলে যায় সবাই। আমি রুমে যাওয়ার সময় রেয়ান সামনে এসে দাঁড়ান, আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলেন, তুমি তো এমনিতেই পেতনি, আরো পেতনি সেজে আসিও কেমন। বলেই দৌড় দিলেন উনি। যেন কত ভয় পান আমাকে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। মুখ থেকে শুধু এতটুকুই বলি, অসভ্য। রুমে এসে প্যাকেট খুলতে দেখি একটা লাল রঙের শাড়ি। শাড়িটাতে কাজ নেই তেমন, কিন্তু তাও কেন যেন চোখে ধরার মতো। রেয়ানের চয়েস আছে বটে ভেবেই মুচকি হাসলাম আমি। রাত 8টার দিকে সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছালাম। আমি, মা আর দ্বিধা এক গাড়িতে, রেয়ান আর রিহান বাইকে, আর অন্য সবাই অন্যান্য গাড়িতে। এতটুকু সময়ে একবারও রেয়ানকে দেখলাম না আমি। ভেবেছিলাম কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা করবো ওনার সাথে, কিন্তু হলুদের মতো আজকেও গায়েব উনি। বুঝতে পারছি না এভাবে পালিয়ে পালিয়ে বেড়ান কেন উনি। তার এসব আমার প্রচুর বিরক্ত লাগে, প্রচুর। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এখন কাজী দ্বিধার আর তুরানের বিয়ে পড়াবেন, কিন্তু এখনো রেয়ানের খবর নেই। আসলে তিনি গেলেন কোথায়? এখন যে চিন্তা হচ্ছে আমার। দেখতে দেখতে বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। এখন কান্না আসছে আমার। ওনার কি আমাকে মনে পড়ে না? এত সুন্দর করে ওনার জন্য সাজলাম, অথচ উনিই নেই। হঠাৎ কে যেন এসে আমার হাত শক্ত করে ধরে। পাশে তাকাতেই দেখি রেয়ান। উনি আমার দিকে বাঁকা হেসে বললেন, রেডি তো মরুভূমি? বলে আমাকে টেনে দ্বিধার পাশে বসালেন। আমার পাশে উনি বসতে বসতে কাজী সাহেবকে বললেন, বিয়ে পড়ানো শুরু করা যাক তাহলে। বাসর ঘরে বসে আছি আমি। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেছে বুঝতে বেশ অবাক লাগছে আমার। এমন কিছু হবে হয়তো সেটা কল্পনাও করিনি আমি। তাছাড়া রিহান সেসবের কি বুঝেছে তা আমি জানি না, কিন্তু যখন আমাদের বিয়ে হচ্ছিল তখন তার মুখে খুশির ছাপ স্পষ্ট। আর কি লাগে আমার? নিজের থেকেও আমাকে ভালোবাসার মানুষ আছে। রিহানও ভালোবাসে রেয়ানকে। তাহলে হঠাৎ দরজা খোলার শব্দ পাই আমি। ঘোমটার আড়ালে দেখতে পাচ্ছি রেয়ান আমার দিকে আসছে। তার মুখে যেন বিজয়ের হাসি। আমার সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন, সালাম করবে না আমায়? তার কথায় কিছুটা লজ্জা পেলাম আমি। পরক্ষণে উঠে দাঁড়ালাম। তাকে সালাম করতেই সে আমার মাথায় হাত দিয়ে বলে ওঠেন, সদা সুখী হও তুমি, তোমার বরকে যেন অনেক ভালোবাসা দাও, তোমার যেন বাচ্চাদের ফুটবল টিম হোক, তুমি আর তোমার বর দীর্ঘজীবী হোক। কথাটা শুনতেই সোজা হয়ে দাঁড়ালাম আমি। তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছি, কিন্তু তাতে তার কোনো খেয়ালই নেই। ধপ করে বিছানায় শুয়ে পড়েন উনি। ক্লান্ত কণ্ঠে আমাকে বলেন, মরুভূমি আমার না খুব ঘুম পাচ্ছে, তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে আসো, তারপর দুজন মিলে ঘুমাবো। বলতে বলতে হামি দিতে লাগলেন উনি, যেন কত বছর ঘুমান না। তার এসব দেখে আমি বিরক্ত, চরম বিরক্ত। ভেবেছিলাম দুজনে মিলে সারা রাত গল্প করব, কিন্তু এখন কি হলো? ঘুমাবো আমরা? আজব। নিজের গহনাগুলো খুলছি আমি। আর রিয়ান, উনি আরাম করে ঘুমাচ্ছেন। এত ঘুম কোথা থেকে আসে তার? ভাবতে অবাক লাগছে আমার। নাকি অন্য কিছু করতে চাচ্ছেন উনি? ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম আমি। খুব ক্লান্ত লাগছিল আমার, তাই একেবারে গোসল করে বের হলাম ওয়াশরুম থেকে। বের হতেই হঠাৎ কেউ একটানে কোলে তুলে নিল আমাকে। হুট করে এমন করায় কিছুটা ভয় পেয়ে গেলাম আমি। রাগী চাহনি নিয়ে কোলে নেওয়া ব্যক্তির দিকে তাকাতে সে মুচকি হেসে বলে উঠলেন, চলো জ্যোৎস্না বিলাস করব। কথাটা বলে প্রায় সাথে সাথে উনি আমাকে কোলে নিয়ে হাঁটা ধরলেন। তার কথায় বুঝতে পারছি উনি হয়তো ছাদে যাবেন। ছাদে যেতেই আমি অবাক। চারপাশটা বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো। আকাশে ফানুস উঠছে অসংখ্য। হয়তো আজকে বৌদ্ধ পূর্ণিমা। অবাক নয়নে তাকিয়ে তাকিয়ে দেখছি চারপাশটা। রিয়ান এখনো আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। দোলনার কাছে গিয়ে বসে পড়েন উনি। আমি তার কোলে বসা। আমার বুকে মাথা রাখবে মীরা।
কথাটা বেশ করুণ গলায় বললেন উনি। তার দিকে তাকাতে দেখি সে আমার দিকেই তাকিয়ে আছেন। তার চোখে যেন কিছু পাওয়ার তৃষ্ণা দেখতে পাচ্ছি আমি। মুচকি এসে ওনার বুকে মাথা রেখে বললাম, হঠাৎ এভাবে বিয়ে করলেন কেন? অন্যভাবেও তো করা যেত। সত্যি বলতে কি, দ্বিধার বিয়ে দেখে আমারও বিয়ে করতে ইচ্ছা করছিল। তাছাড়া সেই মুহূর্তে আমার প্রেম প্রেম পাচ্ছিল, মানে ইউ নো হোয়াট আই মিন। কথাটা বেশ দুষ্টুমি স্বরে বললেন রেয়ান। তার দিকে তাকাতে সে চোখ টিপ মারলেন আমাকে। তা দেখে চোখ ছোট ছোট করে তাকাতেই টুক করে চুমু দিয়ে দিলেন গালে। এবার বেশ লজ্জা লাগছে আমার। লজ্জায় তার বুকের সাথে একদম মিশে গেছি আমি। প্রায় সাথে সাথে সে আমার দুহাত দিয়ে আবদ্ধ করে ফেলেন। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করি। ঘুমু ঘুমু চোখে পাশে তাকাতেই দেখি রেয়ান নেই। ধরফরে উঠে বসলাম আমি। সামনে তাকাতেই দেখি রেয়ান দাঁড়িয়ে আছেন, রেডি হচ্ছেন উনি। তাহলে কি কোথাও যাচ্ছেন? কিন্তু কোথায়? ভাবতেই ভ্রুকুচকে এলো আমার। রেয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। মুখে আমার একরাশ কালো মেঘ এসে জড়ো হয়েছে। আমাকে এভাবে থাকতে দেখে টাই ঠিক করতে করতে উনি আমাকে বললেন, কি হয়েছে? প্রত্যুত্তরে আমি খুবই গম্ভীর কণ্ঠে বললাম, কোথায় যাচ্ছেন আপনি? উনি মুচকি এসে আমার কোমর জড়িয়ে একদম কাছে নিয়ে এলেন। তার দুগালে দুটো চুমু দিয়ে বললেন, সরি বউ, কাজে যেতে হচ্ছে আমার, ইমার্জেন্সি, না গেলে সমস্যা হবে। আই সোয়ার তাড়াতাড়ি চলে আসবো। কথাটা বলে কপালে চুমু দিলেন উনি। কিন্তু এবার আর আমার ভালো লাগছে না। ভেবেছিলাম আমি রিহান আর রেয়ান মিলে কোথাও ঘুরতে যাব, কিন্তু তা তো আর হলো না। বিকেল 5:10 নুডলস বানাচ্ছি আমি। পাশে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। আসলে ওনাকে শাশুড়ি মা বলবো নাকি মা বলবো বুঝতে পারছি না। ঠিক বুঝে ওঠা দাঁড় হয়ে যাচ্ছে আমার। এত ভালোবাসা কি কোনো শাশুড়ি তার ছেলের বউকে দেয়? হয়তো। না হলে উনি কিভাবে আমাকে এত ভালোবাসেন? ওনার সাথে তো আমার মাত্র 3 কি 4 দিন দেখা হয়েছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সাথে মা, মানে রেয়ানের মা, চলে যান দরজা খুলতে। এদিকে আমি নুডলসের জন্য কিছু সবজি কাটছি। প্রায় অনেকক্ষণ হয়ে যায় মা আসছেন না। হয়তো নিজের রুমে চলে গেছেন উনি। আমি আনমনেই রান্না করে যাচ্ছি। হঠাৎ কোমরে কারো শীতল হাতের ছোঁয়া অনুভব করি। সাথে সাথে কেঁপে উঠলাম আমি। পেছনে ফিরতে চাইলে সে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমায়। গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে, আই রিয়েলি মিস ইউ বউ, চুমু খেতে ইচ্ছা করছে খুব। রেয়ানের কোলে বসে আছি আমি, হাতে আমার গিটার। উদ্দেশ্য গিটার শিখবো, আর আমাকে শিখাবেন রেয়ান। আমার হাতের উপর হাত রেখে গিটারের এক এক স্টেপ শিখাচ্ছেন উনি। কিন্তু আফসোস, আধা ঘন্টা আমি কিছুই বুঝি নাই। তবে চোখ বন্ধ করে অনুভব করছি তার স্পর্শ, আর শুনছি গিটারের মন জুড়ানো আওয়াজ। মরুভূমি, এভাবে চোখ বন্ধ করে থাকলে হবে? দেখো, এই সুরটা সুন্দর আর সহজও, তুমি শিখতে পারবে। কষ্ট লাগে। আপনি একটা কাজ করুন, আমাকে গান শোনান। অবশ্যই না, আগে গিটার চালানো শিখো, তারপর। না প্লিজ। প্রত্যুত্তরে রেয়ান কিছু বলতে যাবেন, তার আগে দরজা ধাক্কানোর শব্দ কানে এসে বাড়ি খায় আমাদের। চট জলদি উঠে দাঁড়ালাম আমি। দরজার কাছে গিয়ে দরজা খুলতে দেখি মা আর রিহান দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে রিহান করুণ গলায় বলে ওঠে, মা, আমি তোমার আর বাবার সাথে ঘুমাবো। রিহানের কথায় রেয়ান হেসে দিয়ে বলে ওঠেন, অবশ্যই আসো, আমরা দুজন মিলে তোমার মাকে অনেক জ্বালাবো, তাড়াতাড়ি আসো। কথাটা শুনে রিহানের মুখে হাসি ফুটে ওঠে। এক দৌড়ে সে চলে যায় রেয়ানের কাছে বিছানায়। এটা দেখে এবার আমি মুচকি হাসলাম। মাকে বিদায় জানিয়ে চলে গেলাম তাদের কাছে। মাঝরাতের দিকে হঠাৎ অনুভব করি আমাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ লুকিয়ে আছে। তার প্রত্যেকটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। পুরো জমে যাচ্ছি আমি। তার দিকে ফিরতে নিলে সে ফিসফিস করে বলে ওঠে, নড়বে না, এভাবে ভালো লাগছে। কিন্তু আর কিছু বলতে যাব তার আগেই রিয়ান আমার গলায় আর ঘাড়ে 2-3টে চুমু দিয়ে দিলেন, আর ঘুম ঝরানো কণ্ঠে বলে উঠলেন, ভালোবাসি বউ। আমিও ভালোবাসি আমার হিটলার বরকে। বলে মিটিমিটি হাসছি আমি। আমার হাসি দেখে নিমিষে রিয়ানের ভ্রু কুচকে এলো। পরক্ষণে নিজের মুখ আমার কাছে এনে আলতো করে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন উনি। সাথে সাথে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সেদিকে পাত্তা না দিয়ে উনি দুষ্টুমি কণ্ঠে বলে উঠলেন, বাসর করবে মরুভূমি কালকে? আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। কথাটা শুনে আমার লজ্জা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু তবুও নিজের রাগী কণ্ঠে তাকে বললাম, অসভ্য, চরম অসভ্য আপনি। মুখে কিচ্ছু আটকায় না আপনার, নির্লজ্জ কোথাকার। বলে রিহানের দিকে মুখ করে শুয়ে পড়লাম আমি। আমাকে এমন করতে দেখে রেয়ান হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। পরক্ষণে আবার আমাকে জড়িয়ে ধরলেন উনি। গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে উঠলেন, সে কি জানে কতটা ভালোবাসি তাকে? আত্মহত্যা বা কোনো খারাপ কাজ করব না তার জন্য, কিন্তু এমন কিছু করব যা এগুলোকেও হার মানাবে। তবে সে যদি কখনো ছেড়ে চলে যায় আমাকে, বিশ্বাস করো আটকাবো না তাকে। তবে তাকে বলে দিও, তাকে ছাড়া আমি এক নিস্তেজ প্রাণ হয়ে থাকবো।
কথাটুকু বলে আরেকটু আগলে নিলেন আমাকে। আর আমি আমি মনে মনে হাসছি। এত ভালো কি বাসা যায় কাউকে? প্রশ্নের উত্তরটা হয়তো রেয়ানি তার আচরণ দিয়ে বুঝিয়ে দেয় আমাকে বারবার। না হলে প্রশ্নটা এত জ্বালায় কেন আমাকে? ঘোর পাখি বা করে কেন আমার মাথায়? সকালের দিকে দুগালে টান অনুভব করতে ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ খুললাম আমি। চোখ খুলে অবাক না হয়ে পারলাম না। আমার এক পাশের গাল রেয়ান তার এক হাত দিয়ে টানছে, তো অন্য পাশের গাল টানছে রিহান। আমাকে দেখে দুজনে মিষ্টি হেসে বলে ওঠে, ভার্সিটি যাবে না? তাদের কথায় পার্থক্য শুধু এটুকুই, শেষের দিকে রেয়ান বউ বলছে তো রিহান মা। তাদেরকে একসাথে দেখে মনটা ভরে গেছে আমার। কিন্তু ভার্সিটির কথা শুনতে ভ্রু কুঁচকে এলো আমার। রেয়ানের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বললাম, ভার্সিটি কেন যাব? আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখন কিসের ভার্সিটি? বিয়ে হয়েছে তো কি হয়েছে, পড়ালেখায় কোনো ফাঁকি নেই। যাও উঠে ফ্রেশ হয়ে নাও। কথাটা শুনে ওনার দিকে অসহায়ভাবে তাকালাম, কিন্তু তার কোনো পরিবর্তন হলো না। উনি ওনার সিদ্ধান্তে অটুট। তাই বাধ্য হয়ে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতে দেখি বাপ ছেলে বিছানায় বসে ফোন নিয়ে মহা ব্যস্ত হয়ে আছে। একজন ব্যস্ত ফোনে গেমস খেলছে, তো অন্য আরেকজন মহা ব্যস্ত তা নিয়ে দেখছে। মূলত রিয়ান খেলছে আর রিহান তা দেখছে। আর তাদের এই মহা ব্যস্ততার কারণ হলো পাবজি গেম। ভাবতে একটা দীর্ঘ শ্বাস ফেললাম আমি। পরক্ষণে চলে গেলাম নিচে নাস্তা বানাতে। নিচে যেতেই শাশুড়ি মার সাথে দেখা হয় আমার। উনি আমাকে দেখতে মিষ্টি করে হেসে বলে উঠলেন, রিহান আর রিয়ান উঠেছে মীরা? জি মা। ও আচ্ছা, তাহলে চলো দুজনে গল্প করতে করতে নাস্তা বানিয়ে ফেলি। প্রত্যুত্তরে হাসলাম আমি। তারপর দুজনে মিলে নাস্তা বানানো শুরু করে দিলাম। গল্পে এতই মশগুল ছিলাম আমরা যে কখন নাস্তা বানানো শেষ হয়ে গেছে তা টেরই পাইনি। প্লেটে নাস্তা বেড়ে পা বাড়ালাম রুমের দিকে। যাওয়ার আগে মা আমাকে দেখে মিষ্টি স্বরে বলে উঠলেন, মীরা, বিকেলের দিকে দ্বিধা আসবে, তাই তুমি একটু চেষ্টা করো ভার্সিটি থেকে তাড়াতাড়ি আসতে, কেমন? মার কথা শুধু আচ্ছা বললাম আমি। আসলে বুঝতে পারছি না উনি এত ভালো কেন। বারবার কেন যেন মনে হয় এত ভালোবাসার যোগ্যতা আমি, হয়তো আবার হয়তো না। তবে এতটুকু বুঝতে পারছি ওনারা এত ভালো দেখে রেয়ান এতটা ভালো। ইচ্ছে করছে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলি, ধন্যবাদ আপনাকে মা, নিজের অজান্তেই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমাকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আফসোস, আপাতত এমনটা বলতে পারছি না আমি। শুধু নির্বাক তাদের ভালোবাসার এক একটা রূপ দেখছি। রুমে যেতেই চরম বিরক্ত হই আমি। রেয়ান আর রিহান এখনো গেমস খেলছেন। তাদের কাছে গিয়ে নাস্তার প্লেট পাশের টেবিলে রেখে বলে উঠলাম, গেমস খেলা বাদ দিয়ে এখন কি একটু নাস্তা খেতে পারবেন আপনারা? সাথে সাথে তারা জবাব দিতে প্রস্তুত। ব্যস্ত ভঙ্গিতে দুজন একসাথে বলে ওঠেন, খাইয়ে দাও না আমাদের। তাদের কথাগুলো এবার আমার রাগ লাগছে, তবে তা প্রকাশ করলাম না। খাইয়ে দিতে লাগলাম ওদের। আসলে রাগ করে লাভ কি, ওরা তো আমারই। একজনের অস্তিত্ব আমি, তো অন্যজন আমারই অংশ। আমাদের দুপাশে বিরাজ করছে দুই সারি গাছপালা। বাম পাশে এক বিরাট নদী, তার মাঝখানে রাস্তা। ভার্সিটির পাশে এই জায়গাটা। আমি আর রিহান হাঁটছি সেই রাস্তায়। রিহান রেয়ানের কাঁধে বসে তার গলা জড়িয়ে আছে। আর রেয়ান, সে তার এক হাত দিয়ে রিহানকে আগলে রেখেছেন, তো অন্য হাত দিয়ে আমার এক হাত শক্ত করে ধরে আছেন। প্রায় অনেকটা পথই হাঁটছি আমরা। ভালোই লাগছে। অন্য এক অনুভূতি গ্রাস করছে আমায়। যখন রেয়ান হাঁটতে হাঁটতে আমার দিকে অপলকভাবে তাকিয়ে থাকেন, তখন যেন লজ্জার সাথে অনুভূতিটাও প্রবল হয়। থাকি না কিছুক্ষণ এখানে, পরে না হয় চলে যাব নিজেদের গন্তব্যে। বাসায় আসতে দ্বিধার সাথে দেখা হয় আমাদের। তুরান আর নির্ঝরও আছে এখানে। এই এতক্ষণে একবারও আমার দিকে তাকায়নি নির্ঝর। মাথা নিচু করে চুপচাপ বসে আছে সে। একটা টু শব্দ করেনি সে। হয়তো রেয়ানের থাপ্পড় বেশভাবে মনে গেঁথে গেছে তার। তবে ভালোই হলো। এদিকে দ্বিধা আর তুরানের সাথে আড্ডা দেওয়া শুরু করে দিয়েছেন রেয়ান। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তারা। হঠাৎ দ্বিধা আমাকে বলে ওঠে, তা ভাবি, কোথায় গিয়েছিলে তোমরা? এই তো ভার্সিটিতে। তোমরা কখন এলে? একটু আগেই। ও, কতদিন থাকবে? 3 দিন। ভালোই হয়েছে, গল্প করতে পারবো তোমার সাথে বলে মুচকি হাসলাম আমি। সাথে দ্বিধাও। তা দেখে রেয়ান সবার আড়ালে আমার পেটে চিমটি কেটে কানে ফিসফিস করে বলে উঠলেন, সবার সাথে কথা বলার সময় এত হাসো, কই আমার সাথে তো হাসো না। হাসলেও খুব কম, কেন বলো তো? কারণ আপনি 1 নম্বরের অসভ্য। কথা বলতে গেলে অসভ্যতা আমি শুরু করে দেন। তাই? ওকে দেন, এখানেই শুরু করছি তোমার অসভ্য পরে অসভ্যতামি। বলে বাঁকা হাসলেন উনি। আর আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি তার দিকে, যার অর্থ সবার সামনে বাজে কোনো কথা বলবেন তো চুল টেনে দিব আপনার, নির্লজ্জ কোথাকার। কিন্তু আমার চোখ রাঙানির অর্থ উনি বুঝেও না বোঝার ভান করে আছেন। আমার কানে আবার ফিসফিস করে বলে উঠলেন, জানো তোমাকে শাড়ি পরলে অনেক হট লাগে।
একদম স্পাইসি, ইচ্ছে করে খেয়ে ফেলতে একদম। আর কিছু বলার আগেই উঠে দাঁড়ালাম আমি। তার এসব বাজে কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। রেয়ানের দিকে একবার তাকিয়ে দ্বিধার দিকে তাকালাম আমি। মিষ্টি হেসে বললাম, আমি আসছি নাস্তা নিয়ে, তোমরা বসে বসে গল্প করো কেমন? আমার কথা শুনতে দ্বিধা বলে ওঠে, ভাবি আমিও আসি। বলে আমার সাথে রান্নাঘরে আসতে লাগলো দ্বিধা। আমরা যেতেই তুরান রেয়ানকে একটা মুচকি হাসি দিয়ে বলল। অনেক ভালোবাসেন আপনি মীরা ভাবিকে, তাই না? বিনিময়ে হাসলেন রেয়ান। তারপর তুরানকে বললেন, তা কেমন চলছে সংসার জীবন? ভালোই, আপনারা? সব সময়ের মতো অসম্ভব ভালো। কথাটা বলে নির্ঝরের দিকে তাকালেন রেয়ান। কিছুটা খোঁচা দেওয়ার উদ্দেশ্যে তাকে গম্ভীর কণ্ঠে বললেন, তা কি অবস্থা নির্ঝর? কোনো ভালোবাসার মানুষ আছে কি তোমার? না চাইতেও হাসলো নির্ঝর। তারপর আগের ন্যায় মাথা নিচু করে বসে রইল। এটা যেন আরো বেশি আনন্দ দিচ্ছে রেয়ানকে। তবু একটা ফাঁকা যেন রয়ে গেছে। সে ভালো করে শাস্তি দিতে পারেনি নির্ঝরকে। তার মতে নির্ঝরের পা ভেঙে 1 মাস অন্তত হাসপাতালে ভর্তি করাতে পারলে ভালো হতো। ভাবতে তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরের দিকে একবার তাকালেন রেয়ান। রাত প্রায় 10টা। দ্বিধার রুমে আমি, দ্বিধা আর তুরান বসে বসে গল্প করছি। হঠাৎ ফোনে টুং করে রিংটোন বেজে ওঠে। পরপর 3 থেকে 4 বার টুংটাং শব্দ হতেই ফোন অন করলাম আমি। রেয়ান মেসেজ দিয়েছেন, যাতে লেখা, আর কতক্ষণ অপেক্ষা করাবে জান? এবার তো রিহানও ঘুমিয়ে গেছে, এখন তো আসো। বউ গো আমার, আসো না, এত গল্প করার কি আছে? মরুভূমি, জানো কয়টা বাজে? 10টা। তাড়াতাড়ি আসো, ঘুমাতে হবে তো। তাছাড়া এত রাতে ওদের রুমে কি করছো? তোমার বর যে তোমার অপেক্ষা করছে। মেসেজগুলো পড়তেই হাসি চলে এলো আমার। তবে তা বের হতে দিলাম না, নিজের মধ্যে আটকে রাখলাম। ফোনটা রাখতে যাব তখনই আবার ফোনে রিয়ানের মেসেজ। এবার মেসেজ দেখে মনে হচ্ছে উনি রেগে আছেন। এই মেয়ে, সমস্যা কি তোমার? বরকে একা রেখে গল্প করতে লজ্জা করে না? ফাজিল মেয়ে কোথাকার। তাড়াতাড়ি রুমে আসো, না হলে আমি এসে যাব ওখানে। তার এই মেসেজটা পড়তে নিমিষে ভ্রু কুঁচকে এলো আমার। তাকে কি আমি মানা করেছি এখানে আসতে? সেও তো এসে আমাদের সাথে গল্প করতে পারেন। তাছাড়া আমি কোন দিক দিয়ে ফাজলামি করলাম? যাবো না আমি তার কাছে। কি করেন উনি আমি শুধু দেখব। ভাবতে না ভাবতে রেয়ান রুমে হাজির। কাউকে কোনো কিছু না বলে হুট করে কোলে তুলে নিলেন আমাকে। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল আমার। উনি যে নির্লজ্জ তার জলজন্ত প্রমাণ রেয়ানের এসব কর্মকাণ্ড। তুরান আর দ্বিধার সামনে এভাবে কোলে নেওয়ার মানে কি? কি না কি ভাবছে এখন ওরা। এদিকে তার যেন এসবে কোনো মাথা ব্যথাই নেই। সামনে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে আমাকে বলে ওঠেন, চোখ ঠিক করো, না হলে খুলে পড়ে যাবে। তার কথা যেন রাগ হলো আমার। এক হাত দিয়ে খুব জোরে টান দিলাম তার চুল। এতে যেন সে আরাম পেয়েছে। বাঁকা হেসে আমাকে মিষ্টি করে বলল, আহা মরুভূমি, চুল টানলে যে কি আরাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। রুমে গিয়েই তোমাকে দিয়ে চুল টানাবো আমি। উনো, তোমার হাতে জাদু আছে। কচু। কচু তো কচু খেতে? না না, তোমার মাথায়ও তো কচু আছে। প্রত্যুত্তরে ভেঙচি দিলাম আমি। তা দেখে রেয়ান হেসে দিয়ে বলে উঠলেন, জানো মরুভূমি, তুমি যখন ভেঙচি দাও তোমাকে অনেক কিউট লাগে, একদম পেতনির মতো। কথাটা বলে বিছানায় বসিয়ে দিলেন আমায়। তারপর দরজা লাগিয়ে আয়েশ করে আমার কোলে মাথা রেখে পেটে মুখ গুজলেন উনি। আয়েশি কণ্ঠে বললেন, মাই ডিয়ার মিসেস, তাহলে চুল টেনে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। বলে হামি দিতে লাগলেন উনি। আর আমি তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। তা দেখে উনি এবার মুচকি হেসে বললেন, জানো মরুভূমি, তোমার শরীরে এক মারাত্মক ঘ্রাণ আছে যা। আর কিছু বলার আগে মুখ চেপে ধরলাম ওনার। এই অসভ্যতার কখনো ঠিক হবে না। নির্লজ্জ বেহায়া একটা। কথাগুলো বিড়বিড় করতে করতে রেয়ানের চুল সযত্নে টেনে দিতে লাগলাম। আর সে আমার পেটে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে আছেন। হালকা কণ্ঠে আমাকে বললেন, এভাবে তোমার কাছে থাকলে কেন যেন স্বর্গীয় সুখ পাই। সবসময় সাথে থেকো আমার। আমি চাই এই সুখটা আমার সাথে সবসময় থাকুক। সকালে ঘুম থেকে উঠতেই দেখি রেয়ান আর রিহান মিলে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। তা দেখে মুখে আপনা আপনি হাসির রেখা ফুটে উঠল আমার। দুইজনকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ওদের কপালে চুমু দিলাম আমি। তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। কালকে তো রিয়ানের জন্মদিন, অনেক কাজ আছে আমার। আজ সারাদিন রিয়ানের সাথে এক ফোঁটাও কথা বলিনি আমি, এমনকি দেখাও করিনি। ভাবছি একেবারে রাত 12টার সময় দেখা দিব তার সামনে। কিন্তু রিয়ান তো আমাকে দেখার জন্য আকুল হয়ে আছেন। বেচারা রান্নাঘরে, দ্বিধার রুমে, মার রুমে 3 থেকে 4 বার উকিঝুঁকিও দিয়েছেন। এক নজর যেন আমাকে দেখতে পারেন সেই আশায়। রিহানকে দিয়েও আমাকে অনেকবার ডাকিয়েছেন, কিন্তু বরাবরই উনি নিরাশ হন। এদিকে ডিউটির টাইম হয়ে যাওয়ায় এক প্রকার হতাশ হয়ে রিয়ান চলে যান পুলিশ স্টেশনে। আর আমি লেগে যাই রিয়ানের জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করতে। আমি, দ্বিধা, তুরান, মা, রিয়ানের বাবা মা আর রিহান সবাই মিলে রিয়ানের জন্য সারপ্রাইজ প্ল্যান করছি। রিয়ান তার ডিউটি শেষ করে বাসায় আসেন প্রায় রাত 10টার দিকে। এবারের রুমে পায়চারি করছেন উনি। আমি আসছি না কেন সেজন্য।
দ্বিধা রেয়ানের জন্য খাবার দিতে ওনার রুমে যেতেই উনি কিছুটা অস্থির হয়ে বলে ওঠেন, দ্বিধা, তোর ভাবি কই? আজকে সকাল থেকে আমার সামনে আসে না। কিছু কি হয়েছে? ও কি রাগ করেছে আমার সাথে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভাইয়া থামো, ভাবি কিছু হয়নি, আর তুমিও কিছু করনি। তাহলে তোর ভাবি আমার সামনে আসে না কেন? ওকে রুমে আসতে বল, আমার ওর সাথে কথা আছে। ভাবি ব্যস্ত ভাইয়া, এখন আসতে পারবে না। বলেই দ্বিধা আর দাঁড়ালো না সেখানে, বের হয়ে চলে গেল রুম থেকে। আর রেয়ান সে নির্বাক তাকিয়ে আছে দ্বিধার যাওয়ার দিকে, বুঝতে পারছে না এমন সে কি করেছে যে তার সামনে আমি আসছি না। অনেকটা সময় আমার আসার অপেক্ষায় কাটিয়ে দেন রেহান। রাত তখন প্রায় 11:55। হঠাৎ রেয়ানের ফোনে একটা মেসেজ আসে, যাতে লেখা ছাদে আসুন, কথা আছে। ব্যাস এতটুকু লেখা পড়তে রেয়ান দ্রুত পায়ে ছাদের দিকে এগোতে থাকেন। পারলে উড়ে চলে যান ছাদে, যেহেতু উঠতে পারবেন না আপাতত দ্রুতভাবে হেঁটে যাওয়াটাই উত্তম তার জন্য। ছাদে যেতে রেয়ান চরম অবাক। আশেপাশে ডেকোরেশনের দেখে উনি বিস্মিত, তবে বিস্মিত মাখা চেহারায় হাসির রেখা ফুটে ওঠে। তখন উনি সামনে থাকা দেয়ালে দেখতে পান হ্যাপি বার্থডে লেখাটা। জোরে জোরে আমার নাম ডাকা শুরু করলেন উনি, কিন্তু আমি তার সামনে আসিনি। বরাবর 12টার সময় আস্তে করে ওনার পেছনে এসে বলে উঠি, হ্যাপি বার্থডে মাই ডিয়ার হিটলার হাজব্যান্ড। সাথে সাথে পেছনে ফিরে তাকান রেয়ান। আমাকে দেখে মুচকি হেসে হালকা কণ্ঠে বলেন, থ্যাংক ইউ। তার কথায় স্মিত হাসলাম আমি। পরক্ষণে জড়িয়ে ধরলাম তাকে। হুট করে জড়িয়ে ধরে বেশ অবাক হলেন রেয়ান। তারপর মিষ্টি স্বরে বললেন, ভালোবাসি। ভালোবাসি আমিও। কথাটা বলার প্রায় সাথে সাথেই আড়াল থেকে দ্বিধা, তুরান, রেয়ানের মা বাবা, মা আর রিহান বের হয়ে আসেন। দুষ্টুমি কণ্ঠে দ্বিধা বলে ওঠেন, তোমাদের রোমান্স শেষ হলে এখন কেক কাটা শুরু করা যাক। দ্বিধার কথা শুনে রেয়ান আমার কপালে একটা চুমু দিয়ে বলেন, হুম, এখনো শেষ হয়নি। তার এমন কথা শুনে বরাবরের মতো এবারও বললাম, অসভ্য। এরপর কেটে যায় 2 মাস। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমি যে মা হতে চলেছি। রেয়ান আসলে এই কথাটা বলবো তাকে। আচ্ছা, কথাটা শুনে উনি কি রিয়াক্ট দিবেন? খুশি হবেন? আমাকে কোলে তুলে নাচবেন? নাকি আমার ভাবনার চেয়েও বেশি কিছু করবেন? ভাবতে ভাবতে আয়নার সামনে এসে দাঁড়ালাম। আজকে সাজবো আমি, রেয়ানের জন্য সাজবো। হঠাৎ পেটে কারো হাতের ছোঁয়া অনুভব করি। সে আমার গলায় মুখ ডুবিয়ে নেশা ভরা কণ্ঠে বলে ওঠেন, আজকে সাজছো যে, কোনো কি বিশেষ কিছু? বলেই ফিরে তাকালাম তার দিকে। তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে উঠলাম, আপনি বাবা হবেন। কথাটা বলতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ান উনি। 2 হাত দিয়ে নিজের মাথার চুল খুব শক্ত করে ধরে আছেন। পরক্ষণে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। প্যান্টের পকেট থেকে একটা আংটি বের করে আমার সামনে ধরে কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, আমি ভেবেছিলাম এই আংটি দিয়ে আজকে তোমাকে সারপ্রাইজ দিব, বাট তুমি তো উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছো। সত্যি বলতে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ এটা। এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছি না মীরা, তাই হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না। খুব নার্ভাস লাগছে জানো। আচ্ছা মীরা, আসলে আমি বাবা হব? তার এমন রূপ দেখে আমার হাসি পাচ্ছে, প্রচুর হাসি। তবে সেটা প্রকাশ করলাম না। মুচকি হেসে তাকে বললাম, জি। কথাটা শোনা মাত্র উনি উঠে দাঁড়ালেন, শক্ত করে জড়িয়ে ধরেন আমায়। তারপর অসংখ্য চুমু দিতে লাগলেন আমার মুখে। এর 1 মাস পর থেকে শুরু হয় আমার রেয়ানকে জ্বালানো। এর মধ্যে ঠিকমতো ডিউটিও করতে পারতেন না উনি, আর না ঘুমাতে পারতেন রাতে। মাঝরাতে তাকে ঘুম থেকে ডেকে খাবার আনতে বলি। এই তো এখন আমার খুব ইচ্ছে করছে আইসক্রিম খেতে। রাত প্রায় 3টা বাজে। রিয়ান আমার পাশে ঘুমিয়ে আছেন। তাকে ডাকতে ইচ্ছে করছে না আমার মোটেও, কিন্তু আমি নিরুপায়। আইসক্রিম যে খেতেই হবে আমার, তাই আস্তে আস্তে ডাকতে লাগলাম তাকে। কিছুক্ষণ ডাকার পর রিয়ান ধরফরে উঠে বসেন। অস্থির কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে মরুভূমি? কোথাও কি ব্যথা করছে? ডাক্তারের কাছে যাবে? না। তাহলে? আমি ইনোসেন্ট ফেস করে বললাম, আইসক্রিম খাবো। আইসক্রিম তো বাসায় নেই বউ, চিপস খাবা? না, আমি আইসক্রিমই খাবো। আমি বানিয়ে দিলে হবে? আপনি পারবেন বানাতে? ইউটিউব থেকে দেখে বানাবো, চলবে? হুম। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি বানিয়ে আনছি। না, আমিও যাব আপনার সাথে। কিন্তু প্লিজ। আচ্ছা চলো। বলে রেয়ান কোলে তুলে নিলেন আমাকে। তারপর রান্নাঘরে নিয়ে চুলার পাশে একটু দূরত্ব রেখে বসিয়ে দিলেন আমাকে। তারপর লেগে গেলেন কাজে। তার দিকে অপলক তাকিয়ে আছি আমি। আসলে মানুষটা এমন কেন? একটুও কি বিরক্ত হয় না সে আমি তাকে এত জ্বালাই? তবু একটু উফ বলে শব্দ করে না সে কেন? একবার করেছিলাম তাকে প্রশ্নটা, উত্তর সে বলেছিল, তুমি আমাকে ভালোবাসো দেখে আমার তোমার প্রতি এই ছোট ছোট খেয়াল রাখাও তোমার কাছে অনেক বড় মনে হয়। যদি ভালো না বাসতে তাহলে এর চেয়ে বেশি খেয়াল রাখলেও তোমার চোখে পড়তো না। তাছাড়া কষ্টটা তো আমি তোমার জন্য করছি না, করছি শুধু আমার ছোট বেবি যে তোমার পেটে এখন আছে আর আমার মরুভূমির জন্য, তোমার জন্য মোটেও করছি না। কথাটা বলেই
তখন উনি খুব মিষ্টি করে একটা হাসি দিয়েছিলেন। তার হাসিটা দেখে যেন মনে হিংসে হতে লাগলো আমার। আমি কেন তার মতো তাকে ভালোবাসতে পারি না? আমারও যে ইচ্ছে করে তাকে ভালোবাসতে তার মতো করে। রেয়ানের ভালোবাসার পৃথিবীতে থাকতে থাকতে আজ 5টা বছর কেটে গেছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে 5 বছরে, শুধু পরিবর্তন হয়নি রেয়ানের আমার প্রতি ভালোবাসা। সময়ের সাথে সাথে ভালোবাসাটাও যেন আরো বেড়ে গেছে তার। এই তো এখন আমি, রিহান, কুহু, তুরান এক লাইনে বসে আছি বিছানায়। আমাদের সামনে দাঁড়িয়ে আছেন রেয়ান, উদ্দেশ্য আমাকে চুল বেঁধে দিবেন। সবার মাথা বেঁধে দেওয়ার পর রেয়ান আমাকে চুল বেঁধে দেওয়া শুরু করে দেন। প্রথমে আমার চুলে ঝুঁটি করেন উনি, তারপর চোখে কাজল আর ঠোঁটে একটু মেরিল লাগিয়ে দেন। অতঃপর কপালে গভীরভাবে চুমু দেন উনি। সাথে সাথে কুহু বলে ওঠে, পাপাই আমার উম্মা কই, আমাকে উম্মা দাও। কুহুর কথায় তাল মিলিয়ে তুরানও বলে ওঠে, আমাকে উম্মা দাও। এবার রিহানও বলে, বাবাই আমাকেও কপালে চুমু দিতে হবে। তাদের সবার প্রত্যুত্তরে রেয়ান শুধু হাসলেন। তারপর এক এক করে 3 জনেরই কপালে চুমু দিয়ে দিলেন উনি। পরক্ষণে তাদের উদ্দেশ্য করে বলে ওঠেন, এবার তোরা ড্রয়িং রুমে গিয়ে বয়, আমি রেডি হয়ে আসছি, তারপর সবাই মিলে স্কুলে যাব। কথাটা বলতে না বলতেই 3 জনই মিটিমিটি করে হাসতে হাসতে চলে যায় ড্রয়িং রুমে। এদিকে তারা যেতে রেয়ান কোলে তুলে নেন আমাকে, আয়নার সামনে দাঁড় করে আমার হাতে টাই ধরিয়ে দেন। তারপর আমার কোমর জড়িয়ে ধরে বলেন, তো মিসেস হিটলার, আমার টাইটা পরিয়ে দাও আমাকে। তার কথায় ভ্রুকুচকে এলো আমার। ভ্রুকুচকেই তাকে বললাম, আমি হিটলার? তুমি তো আমাকে সবসময় হিটলার ডাকো, সো হিটলারের বউ তো মিসেস হিটলারই হবে। না, আমি মরুভূমি ঠিক আছি। তাই? তাই। এখন দুষ্টুমি বন্ধ করুন। 3 বাচ্চার বাবা হয়ে গেছেন, তাও আপনার এই অসভ্যতামি আর দুষ্টুমি এখনো গেল না। আর তুমিও তো 3 বাচ্চার মা হয়ে গেছো, এখনো তোমাকে রোমান্স শেখাতে পারলাম না আমি। হাই আমার কপাল। চুপ থাকুন। অবশ্যই না, আসো তোমাকে রোমান্স শেখাই। না, আপনার অফিস আর বাচ্চাদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে বলেই তার টাই বাঁধতে লাগলাম আমি। আর সে আমার দিকে অপলক তাকিয়ে আছেন। হঠাৎই বলে ওঠেন, ভালোবাসি প্রিয়তমা। বলতে বলতে উনি আমার গালে চুমু দিতে এগিয়ে এলেন, কিন্তু চুমু দেওয়া আর হলো না। তার আগে আমাদের 3টা ছেলে মেয়ে এসে হাজির। আমাদেরকে এভাবে দেখে হাসছে তারা। আর রেয়ান, সে আমার দিকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। তার মুখে বিরাজ করছে এক রাশ কালো মেঘ, আর মুখে ফিসফিস করে বলছেন, এই বাচ্চাগুলোর জন্য আমার রোমান্সের 12টা বেজে যায় প্রতিবার। কথাটা বলতে বলতে যেন তার মুখ আরো কালো হয়ে যায়। রেয়ানের কানের কাছে গিয়ে আমি ফিসফিসিয়ে বলে উঠি, সে কি জানে তাকে এখন কতটা কিউট লাগছে? তাকে বলো আমিও আমার প্রিয় বরকে অনেক অনেক ভালোবাসি। বলেই একটা চোখ টিপ মারলাম। সাথে সাথে রেয়ান জোরে জোরে হেসে দিলেন।